আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের ভিডিওতে মার্কেট নিয়ে আলোচনা করব এবং সামনে কি করা যায়, সামনে মার্কেটে কি হবে এবং আরো দুই একটি হয়তো ফান্ডামেন্টাল ভালো স্টক যেগুলো আপনারা কিনতে পারেন সেটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনাদের কমেন্টের ভিত্তিতে একটা মান্থলি পেইড গ্রুপ আমি চালু করেছি, মান্থলি মেম্বারশিপ গ্রুপ, এবং এই গ্রুপে অ্যাড হলে আমি নর্মালি গ্রুপের সবাইকেই মার্কেট নিয়ে আলোচনা করি, মার্কেটের অবস্থা, মার্কেট কেনা যায় না বেচা যায়, উঠবে নামবে এবং বিভিন্ন স্টক নিয়ে ধারণা দিই। চাইলে আপনারা দেখতে পারেন, আমাকে মেসেজ দিলে আমি জানিয়ে দেবো। আচ্ছা, চলেন এখন আমরা আজকের সুযোগটা দিকে দেখেন। আজকে 42 পয়েন্ট মাইনাস, হিউজ একটা মাইনাস গেছে, হিউজ, এবং অনেকের অবস্থায় খারাপ। আমি জানি যে ভাই 42 পয়েন্ট মাইনাস, আমার কোম্পানি যেটা লাভে ছিল অনেক লস, এবং মাইনাস গত কয়েকদিন থেকে উঠতেছে নামতেছে ঘুরতেছে এটা, এবং এটা নিয়ে আপনাদেরকে আমি নিয়মিত ধারণা দিয়ে গেছি, বলে গেছি, কালকের ভিডিওতে বলছি। এরপর অনেকে হয়তো বলছেন ভাই আপনি প্যানিক দেন, আপনি ভয় দেখান, বা এগুলো আলোচনা করিয়েন না, নেগেটিভ কথা বলবেন না। কিন্তু বাস্তবে ভাই নেগেটিভ কি, এটা তো বাস্তব জিনিস না বললে কেমন হবে? আপনারা আমি যেটা বুঝতেছি সেটা যদি আমি ধারণা না দিই তাহলে বাস তো আপনিই খাবেন, বাকি সাধারণ বিনিয়োগকারী সবাই বাস খাবে। সত্য কথা বলতে সমস্যা কি? আপনার বিশ্বাস হইলে করেন, না করলে নাই। এবং সবচেয়ে বড় জিনিস, এখানে মার্কেট আমার প্যানিকের কিচ্ছু না। আমি বললে যে কালকে সবাই বেঁচে বের হয়ে যাবে, আর আমি বললে সবাই কিনবে, মার্কেট তো আমার কন্ট্রোলে না। তো আমি একা একজন মানুষ মার্কেটে কিচ্ছু করতে পারবো না। তো আমার প্যানিকে কিচ্ছু হবে না, আমার সাহসেও কিচ্ছু হবে না। আমার কাজই হচ্ছে একজন অ্যানালিস্ট হিসেবে আপনাকে সত্যটা তুলে ধরা। দেখুন 42 পয়েন্ট মাইনাস, আজকে 43টা কোম্পানি পজিটিভ, 301টা নেগেটিভ, সারা নেগেটিভ বলতে গেলে। এখানে টেক্সটাইল হালকা পজিটিভ, আইটি সেক্টর পজিটিভ, বেশিরভাগই লাল লাল লাল। ফার্মাসিউটিক্যাল টাকা একটু ঢুকছে, টেক্সটাইল কিছু ঢুকছে, আর বেশি এমন কিছু ঢুকে না। লেনদেন অনেক কম, 654 কোটি, কত কমে আসছে। এখানেও দেখেন মার্কেট লাল অলমোস্ট। আচ্ছা, এখন চলেন আমরা দেখি তো সূচকের কি অবস্থা। সূচক আজকে দেখেন এখান থেকে 42 পয়েন্ট একটা নামছে। প্রথমে কিছু বাড়ছিল, এরপরে নামাজে শুরু করছে, অনেক নামছে। এবং আমি বারে বারে এই জোন কিন্তু কয়েক সপ্তাহ আগেই একে রাখছি যে এই জোনের ভিতরে একটু খেলা হবে, এবং খেলা শেষ হইতেই যদি এই জোন থেকে নেমে যায় তাইলে টেনশনের বিষয়। যদি এই জোন ভেঙে উপরে উঠতো, ব্রেকআউট দিত, তাহলে আশা করতাম বাড়তো মার্কেট ঠিকঠাক। কিন্তু এই জোনটা যদি টিকে ধরে রাখতে না পারে, তাহলে এই যে ব্রেকডাউনটা করলো, এরপর নেক্সট জোনটা হয়ে যেতে পারে এই জায়গাটা। হতে পারে, জাস্ট একটা অ্যাজাম্পশন, যে মার্কেট হয়তো এই জায়গায়, এই যে আপনি মনে করেন 5200 থেকে 300 এই জোনে মার্কেট চলে আসতে পারে। এবং এটা হয়তো একদিনে আসবে না, কিন্তু এই যে সেম আপ ডাউন, একদিন কমবে একদিন বাড়বে, আপনাকে আমাকে বোকা বানিয়ে ঠিকই আসবে। দেখুন, আমি এই মাসটা যে বা এই সপ্তাহ যে বাজে যাবে এটা আমি কিন্তু আগে থেকেই বলতেছি। আপনারা জানেন আমার একটা গ্রুপ আছে সেপ্টেম্বর স্টক, তো ওইখানে 132, অলরেডি 140 জন মেম্বার হয়ে গেছে। এইখানে আমি নিয়মিত কিন্তু মানুষকে ধারণা দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এগুলো অনেক কমেন্টই করি, তার মধ্যে 2-3টা দেখাই যে মার্কেট একদিন যে পজিটিভ হয়েছিল, এই যে দিন পজিটিভ হয়েছিল, এই যে পজিটিভ সবাই খুশিতে নাই মার্কেট উঠবে উঠবে, আমি ওই দিনই বলছি যে মার্কেট পজিটিভ হলেও বাই এর ক্ষেত্রে সাবধানতা মেনটেন করুন। কারণ আমি জানি মার্কেট পজিটিভ হলে সবাই কেনার জন্য পাগল, কিন্তু মার্কেট বাড়বে না। আচ্ছা, এগেইন 30 পয়েন্ট একদিন প্লাস ছিল, এই যে এটা মনে হয় এই দিন মনে হয় এই দিন মনে হয় যেদিন 30 পয়েন্ট প্লাস ছিল, এরপর 40 পয়েন্ট প্লাস আবার নামছে। ওই দিনও আমি বলছি যে 30 পয়েন্টের মধ্যে 11 পয়েন্ট বাড়ছে শুধু ব্রাকার ইসলামী দিয়ে। মার্কেট ডাউনে গেলেই এগুলো 1 টাকা বাড়াইলেই মানে মার্কেট বেড়ে যায়, এবং পুরাই শো অফ করে মার্কেট বাড়ানো, আর কিচ্ছু না। মানে আমাদেরকে চোখে ধুলা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য এটা এইগুলা করা হয়েছে। এবং কালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেন, কালকের ভিডিওতে এই চারটাও শো করছে যে টানা 6 দিন একই জায়গায় মার্কেট ঘোরার পর এক টান দিয়ে নামছে, এবং এখনো টানা 6 দিন একই জায়গায় ঘোরার পর আশা আছে এক টান দিয়ে নামবে। তো সতর্ক থাকুন। আসলে দেখেন, এখানে 6 দিন ঘোরার পর এক টানে 7 নম্বর দিন বড় ক্যান্ডেল, আবার এখানে 1 2 3 4 5 6 একদিন ঘোরার পর একসাথে 7 নম্বর ক্যান্ডেল বড় এবং নিচে নেমে গেছে। মানে এগুলো জায়গায় আসলে কি হয়েছে, এগুলো জায়গায় গেমলাররা কিছু কোম্পানি বাড়াইছে, আমরা তখন পাগল হয়ে কেনা শুরু করছি, ওরা সেল দিয়ে নামাই দিছে। আবার এখানে এক টান দিয়ে বেশি সেল দিয়ে নামছে, নামার পর এখানে আবার আমরা পাগল হয়ে কিনেছি, ওরা দেখা গেছে হালকা হালকা সেল দিয়ে একই জায়গায় সব ভলিউমও দেখেন সেম, ভলিউমও সেম, সূচকও সেম জায়গায়, তাহলে সেম জায়গায় সূচক থাকবে কেন? টানা 6টা দিন সেম জায়গায় সূচক, টানা 6টা দিন সেম জায়গায় সূচক ঘোরাফেরা করতেছে, দুইটা পজিশনে সেম জিনিস দেখাচ্ছে। তো দেখুন, আমাদের অ্যানালিস্টের কাজ কি জানেন? আমরা কিন্তু মার্কেট কন্ট্রোল করে বড় বড় পার্টি, স্মার্ট মানি, মার্কেট মেকাররা, আমরা তো তারা কি করবে জানি না। মনে করেন আপনার সামনে দুইটা রাস্তা আছে, এখন স্মার্ট মানি কোন দিকে যাবে এটা আমি বলতে পারবো না, ওদের মাথায় কি চলতেছে আমি জানি না। কিন্তু যখনই ও একটা রাস্তা ধরে হাঁটা শুরু করবে, আমি ওর পিছনেই দাঁড়িয়ে আছি, আমি দেখবো কোন রাস্তা দিয়ে যাচ্ছে, আমিও তখন ওই রাস্তা দিয়ে যাবো। এটা হচ্ছে একজন অ্যানালিস্টের কাজ, যে ওদের পদাঙ্ক, ওদের ফুটপ্রিন্ট অনুসরণ করা, ওদের ফুটপ্রিন্টটা ধরা, চার্ট দেখে আমাদের টার্গেট ওরা কি করতেছে এটা বোঝা।
ওরা কি চিন্তা করছে এটা আমরা জানি না, ওরা কি কিনবে আমরা জানি না, কিন্তু ওরা যেটাই করতেছে এটা একদিন 2 দিন 1 সপ্তাহের মধ্যে আমরা ধরে আমরা ওইটা করবো, এবং এরপরে যাতে লম্বা গেমে আমরা যাতে ওদের সাথে ঢুকতে পারি এবং ওরা বের হয়ে গেলে ওদের সাথে আশেপাশে টাইমে বের হয়ে আমরা প্রফিট নিতে পারি। এটা হচ্ছে আমাদের চার্ট অ্যানালিসিসের কাজ। আমরা জানি না আসলে ওরা কি করে, এর কারণে দেখা যায় আমরা একটু হয়তো ডিলে হইতে পারে, একটু মাঝে মাঝে ভুল হইতে পারে, কিন্তু ইনশাল্লাহ এখন পর্যন্ত মার্কেটে আমাদেরকে সঠিক ধারণা দিয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে তো এটা দেখাইলাম এই ফটোতে, গতদিনও এটা আলোচনা করছি, এখন আর নতুন কিছু নাই। আচ্ছা এখানে দেখেন আমার 3-4 জন ভাই আজকে কত খুশি হয়ে মেসেজ দিয়েছেন যে ভাই আপনাকে অনেক অনেক ডিস্টার্ব করছি স্টক কেনার জন্য, কিন্তু আপনি বলায় আমি এই সপ্তাহে একটাও স্টক কিনি নাই, উল্টা শুধু সেল দিছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জান বাঁচাইছেন। আমি বলছি থ্যাঙ্কস ভাই, টেনশন করেন না, টাইম মতো মানি ডাবল স্টক কেনাবো ইনশাল্লাহ। এই যে মানুষগুলো আসলে এই মানুষগুলো মেসেজ দেখলে আসলে খুশি লাগে যে 1 সপ্তাহ ধরে আমি বলতেছি স্টক কেনার দরকার নাই, সবাই আমার বলতেছে স্টক কিনবো স্টক কিনবো স্টক কিনবো, দেন ভাই দেন দেন দেন, মার্কেট তো উঠবে উঠবে। আমি বলছি ভাই স্টক কেনার দরকার নাই, পারলে সেল দিয়ে হাতে টাকাটা রাখেন, এখন দেখেন নামবেন তখন আরাম পাবেন, এখন নামলে এগুলোই আমরা কিনবো। আরেকজন ভাই ইয়া আল্লাহ ভাই আপনার চার্ট হুবহু মিলে গেছে, আমি চার্ট দেখেই আজকে আর নতুন কিছু কিনি নাই, আপনি না বলা পর্যন্ত হোল্ডে আছি, দোয়া করি ভাই আপনার জন্য। আপনার জন্য ভাই দোয়া রইল। উনিও খুব সুন্দর লিখছেন যে কিচ্ছু কিনেন নাই, গতকাল চার্ট দিছি এটাই মিলে গেছে, থ্যাংক ইউ জানাইছেন। আরেক ভাই লিখছেন ভাইয়া মার্কেটে এত নেমে যাচ্ছে এখন কি হবে, আমাদের সামনে কি হবে। উনি আবার উনি মনে এক আপু একটু ভয়ে থাকেন, আমি যা বুঝলাম। তো আমি বলছি যে মার্কেট যতই নামবে ততই লাভ, আপনাদের অলরেডি তো ক্যাশ করিয়েছি, এখন টাকা নিয়ে রেডি থাকেন, মানি ডাবল স্টক কেনাবো যেগুলো ডাবল হবে। মার্কেট নামলেই লাভ আমাদের জন্য। চিন্তা করে দেখেন মার্কেট যে 4,500-তে গেছিল 400-তে গেছিল, তখনই কিন্তু আমরা ভালো ভালো স্টক কিনছি যেগুলো ডাবল হয়েছে। আপনার সোনালী পেপার, রহিমা ফুড, এই যে আইপিডিসি এত বাড়লো, ইনটেক, আইএসএন, মার্কেট ডাউন থেকে যেগুলো বাড়ছে, মার্কেট আপে উঠলে তো আর বাড়বে না। এখন যে ডাউন যাচ্ছে এই সময়টাই টাকাটা হাতে রাখেন, এটাই পরে এমন একটা স্টক কিনবেন বা আমি এমন স্টক কেনাবো দেখবেন ওইটাই ডাবল হবে ইনশাল্লাহ। এটা মানে ইনশাল্লাহ, এটা চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ এই সুযোগটা আসবে। আচ্ছা আরেকজন এদেন 9 সেপ্টেম্বর আমাকে এই মেসেজটা দেন, দেখেন এখানে 9 সেপ্টেম্বর উনি ডমিনেজ এত দিয়ে কিনছিলেন, বলছিলেন যে সেল কত হবে জানাবেন। আচ্ছা দেখেন আমি লিখছি ডমিনেজ সেই 10 টাকা থেকে বাড়তেছে, এখন এক্সিট টাইম, এখন রিস্কি, তাও যদি থাকতে চান তাহলে 22 পর্যন্ত যাবে, এরপর বাড়বে কিনা বুঝে যাবে, যদি বেশি নামা করে তাহলে বের হয়ে যাবেন। এখন দেখেন মানুষকে যদি আমি মানে দামে কেনাই নেই প্রমাণ দেন, উনি নিজের ইচ্ছা কিনছেন, আমি কিনি নাই, আমি নিজেই ওনাকে জানাইছি এখন এক্সিটের টাইম, এখন দেখছি এখন কেন কিনেন, তাও যদি কিনেন তাহলে 22 পর্যন্ত যাবে। এখন 9 সেপ্টেম্বরের এই 9 সেপ্টেম্বর মেসেজটা দিছি, এখন একটু চার্টে গিয়ে আপনি খেয়াল করেন যে 9 সেপ্টেম্বর ডমিনেজ আসলে কই ছিল, ডমিনেজটা একটু খেয়াল করি, দেখি তো। দেখেন এইটা হচ্ছে 9 সেপ্টেম্বর ক্যান্ডেল, 9 সেপ্টেম্বর ডমিনেজ কিন্তু বেড়ে 20 টাকা হয়েছে, উনি 1940-এ কিন্তু 20 টাকা হয়েছে, এখনো কিন্তু সেলের টাইম আছে। এরপরে বাড়ছে 20-এ গেছে, এরপরে গেছে, এরপরে একদিন গিয়ে 21.50 ছুঁয়ে আসে। আমি কিন্তু বলছি 22 পর্যন্ত যাবে, বুঝছেন, মানে 22 প্লাস মাইনাস আনুমানিক আমাদের টার্গেট এরকম থেকে, কেন যে কাটা কাটা সবসময় হবে এরকম না, হইতে পারে 22-এর 1 টাকা 2 টাকা আগে, অথবা 22-এর 23 টাকা 24 টাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু আমাদের একটা আনুমানিক টার্গেট সেট করা থাকে, তো 22 পর্যন্ত যাবে। আমি বলছি দেখেন এক্সাক্ট 21.50-এ গিয়ে নামা শুরু করছে, এক টানে নামছে, এক টানে নেমে চলে আসছে 17 টাকায়। আপনারা যে বলেন ভাই অ্যানালিসিস তো লাগে না, কি হয় বুঝি না জানি না, ভাই হইতে পারে 2-1 বার না রাখতে পারে, একটু যদি আপনি বুঝেন লাগবে না কেন। এই যে জিনিসগুলো খেয়াল করেন, এই যে কয়জন ভাই আমি দেখাই কমেন্টে, এই দেখেন ভাই আবুল তাবুল আলোচনা করে কি লাভ, দাম কোথা থেকে কোথা বাড়বে এটা যদি আগে থেকে কেউ জানতো তাহলে সবাই কিনে প্রফিট করতো। ভাই কোথা থেকে কোথা বাড়বে এটা আগে থেকে কেউ জানবে না, আগে থেকে সবাই জানলে সবাই প্রফিট করতো, ঠিক কথা, কিন্তু যে বুঝে, যে মার্কেট জানে সে ঠিকই জানে, সে আন্দাজ করতে পারবে। সবাই জানলে তো সবাই ধনী, সবাই তো আর এই মার্কেটে ধনী হবে না। আপনি জীবনে কখনো চিন্তা করছেন যে এই দুনিয়া সবাই ধনী হয়ে যাবে, এই দুনিয়া সবার হাতে টাকা থাকবে? এইটা জীবনেও হবে না। এইটা এই কনসেপ্টই মাথায় থাকে না। শেয়ার মার্কেটটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের জায়গা, সবচেয়ে বুদ্ধিমান মানুষের জায়গা, সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষের জায়গা, সবচেয়ে যারা মানে চালাক তাদের জায়গা। এই জায়গাটা মানে কথা শুনলে খারাপ লাগে, কিন্তু এই জায়গাটা বোকা গরু ছাগলদের জায়গা না। গরু ছাগলটা আসে এই জায়গায় টাকা নষ্ট করার জন্য, বুঝছেন। আমরা সাধারণ বিনিয়োগকারী আমরা গরু ছাগল হই, কেন হই? কারণ আমরা জানি না, আমরা জাতি হিসেবে পিছিয়ে আছি, আমাদের বুদ্ধি নেই, আমাদের শিক্ষা নেই, আমরা না বুঝে শুনে আসি, এসে টাকা নষ্ট করি। আর আরেকটা দল আমাদের টাকা হাত থেকে নিয়ে নেয়। সবকিছু তো ওপেনলি বলতে পারি না পাবলিক মার্কেটে, কিন্তু এই জিনিসটা বোঝানোর জন্যই আমি মার্কেটে ভিডিও বানানোর চিন্তা করি, আর কিচ্ছু না। আমি তো লাভে আছি, কিন্তু আমি চিন্তা করি এই মানুষগুলো যখন বাজে মানুষের জন্য চোখের পানি দেখি, আপনি 21 টিভির একটা প্রতিবেদন আছে দেখিয়ে খুব খারাপ লাগবে একজনের জন্য, এক আঙ্কেলের জন্য। উনি নিজেই বলেন ওনার 17 লাখ টাকা ওনার এখন লাস্টে মনে হয় কয়েক হাজার টাকা নিয়ে গেছে। যাই হোক, সো এর জন্যই মার্কেটে আপনাদেরকে জানানোর জন্য আসি।
তো এগুলো বলে আপনি মার্কেট বুঝে না, মার্কেট বুঝা যায়। যদি আপনি না বুঝেন তাহলে অন্তত যে বুঝে তার সাথে চলেন। আপনার শরীরে অসুখ বাড়ছে, আপনি তো ডাক্তার না, ঠিক আছে, আপনি বুঝতেছেন না, যে ডাক্তার তার কাছে যান, অন্তত তার কাছে কি চিকিৎসা করেন। এরকম আপনি যদি মার্কেট না বুঝেন তাহলে আপনার কোটি কোটি লাখ লাখ টাকা এখানে ফেলাইতেছেন। আপনি একজন অ্যানালিস্টের কাছে যান, একটু জানেন বুঝেন, এরপর সমস্যা কি? যেই মার্কেটে লাখ লাখ টাকা ফেলাইতেছেন সেই মার্কেটে একটু আপনার কারো হেল্প নেওয়ার ইচ্ছা নাই, কারো কাছে জানার ইচ্ছা নাই। যদি আপনি বলেন আবুল তবুল আলোচনা করতেছেন আর নিজের এইটাই বুঝান যে এই দুনিয়া এইগুলা কেউ বুঝে না, আমিও বুঝতেছি না, কপালে থাকলে আসবে, তাইলে ভাই সারা জীবন আপনি পিছিয়ে থাকবেন। তাইলে আর কোনো সময় মার্কেটের দোষ দিয়ে না, এটা মার্কেটের দোষ। দোষ আপনার। নিজের আয়নার সামনে দাঁড়ান, নিজেরে দেখেন। যাই হোক, এরপর দেখেন আমি গতকালকে আপনাদেরকে মতিন আর এনভয় টেক নিয়ে আলোচনা করছি। দেখেন এনভয় আর মতিন কি বাড়ে নাই? দুইটাই কিন্তু বাড়ছে। দুইটা ফান্ডামেন্টাল স্টক, যদি আমি কেনার জন্য ডাইরেক্টলি বলি নাই, কিন্তু আমি খুব ভালো করে দেখাইছি যে এগুলা বাড়ার কেন চান্স আছে এবং এগুলা কত ভালো পর্যায়ে আছে। এই স্টকগুলো অ্যাকচুয়ালি ভালো পর্যায়ে আছে এবং ভালো কাজ করার সম্ভাবনা আছে। এবং এই যে আরেকজন কমেন্ট করছেন যেগুলা বাইরে গেছে ওইগুলা দেখান কেন, যেগুলা বাড়ে না ওইগুলো দেখান। ঠিক আছে, যেগুলো বাড়ে না ওইগুলোও দেখাইছি, আপনারা দেখেন নাই। এবং যেগুলো বাড়ছে ওইগুলোও দেখাইতেছি, এগুলো শিক্ষার জন্য। আমি এই ভিডিওতে আসলে কি শিখেছি, আমার টার্গেট ছিল আপনাদেরকে দেখানো যে কিভাবে একটা স্টক কোন সময় কেনা যায়, কোন সময় সেল করা যায়, এর আন্দাজ পাওয়া। হয়তো আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস শেখার ইচ্ছা নাই, নো প্রবলেম। তবুও একটা স্টক, আমার কালকের ভিডিওর ইচ্ছা ছিল না যে মতিনার এনভাই আপনাদের কেনানো। আমার টার্গেট ছিল ভালো দুটা স্টক আপনার চোখের সামনে ধরিয়ে দেওয়া এবং ওই ভালো স্টকগুলো কোন সময় কেনা যায়, কোন সময় সেল করা যায়, সেটা সম্পর্কে আপনার ধারণা দেওয়া। আপনি কিনেন না কিনেন, আপনারা তো কোনো অ্যানালিসিস জানেনই না, কিন্তু একটু ফান্ডামেন্টাল জ্ঞান থাকলে আপনি পারবেন। কেমনে দেখেন, এই যে স্টক, এটা আমি কালকে কি বুঝেছি, যে এই রেঞ্জে আসলে কিনবেন, বুঝছেন? এখন আপনার কেনার দরকার নেই, ঠিক আছে, কিন্তু আবার তো 1 বছর পর 6 মাস পরে এই রেঞ্জে আসবে। এই যে 42 43, এই যে 42 43, এই রেঞ্জে দেখেন প্রতিবার এই রেঞ্জ আসার পর এরপর উঠে। তো আপনি এই রেঞ্জে আসার পর ধরে কিনে বসে থাকেন, 6টা মাস বসে থাকেন, তাইলে তো বছর শেষে আপনি লাভ করবেন। আবার দেখেন এই রেঞ্জে গিয়ে এটা সেল আসে, এই রেঞ্জে গিয়ে একটা সেল প্রেসার, এই রেঞ্জে সেল আসে, এইগুলো রেঞ্জে সেল আসে। আবার এই রেঞ্জে যে উপরে 56 টাকা 60 টাকার রেঞ্জে গিয়ে সেল দিবেন। মতিন দেখেন এক্স্যাক্টলি এখানে রেজিস্ট খাইছে, এই যে 57 58 রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট খেয়ে এখানে থামছে। তবুও মতিন যদি এটা ব্রেকআউট দিতে পারে, মতিন কিন্তু বাড়বে, যেটা আজকে এনভোটেক্স দিছে। এনভোটেক্স গতদিনই একটা ব্রেকআউট দিচ্ছে। এনভোটেক্সের এটা হচ্ছে সুন্দর একটা ব্রেকআউট জোন। এনভোটেক্স দেখেন এই জোনটাই এনভোটেক্স এর ব্রেকআউট জোন, যেটা এনভোটেক্স 60টাকে সুন্দরভাবে ব্রেকআউট দিচ্ছে। এবং এর আগে গতদিন একটা ছিল, সেটা হচ্ছে যদি এনভোটেক্স এরকম প্যাটার্ন মিলাইতে, এনভোটেক্স এই দিক থেকে সুন্দর করে একটা প্যাটার্ন মিলিয়েছিল। আমার যা মনে হয় এইটা মনে হয় এনভোটেক্স একটা প্যাটার্ন মিলিয়ে এরকম এরকম যাচ্ছিল, এরকম একটা প্যাটার্ন ছিল এনভোটেক্সের, যেটা এই যে এই জোনের ভিতরে এনভোটেক্স খেলাধুলা করতেছিল। এবং খুব সুন্দর করে এনভোটেক্স এইখানে এসে যখন ব্রেকআউটটা দেয়, তখন বুঝে যায় এনভোটেক্স এটা ভালো করবে। এইটা ছিল এনভোটেক্সের একটা ভালো জোন। তো যাই হোক, বা আরো যদি আপনাকে এগুলোকে অনেকবার বিশ্লেষণ করা যায়, মাল্টিপুল জায়গায় বিভিন্ন জোন টার্গেট করে করে একটা জিনিসের আন্দাজ বোঝা যায় এটা কোন জায়গায় যাইতে পারে, কতটুকু যেতে পারে। এটা আমাদের অনেক রকম অ্যানালিসিস আছে। এই দেন আরেকটা ব্রেকআউট জোন, আরেকটা জোন, এই অ্যাঙ্গেলের ভিতরে এনভোটেক্স ছিল, এই অ্যাঙ্গেলের ভিতরে এনভোটেক্স ঘুরে 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 এই বটম টাচ করে এই টপ টাচ করে আবার নেমে এখান থেকে রিভার্স করে এই টপটা ব্রেকআউট দিচ্ছে, যে কারণে এনভোটেক্সে কিন্তু এখন মানুষ ঢুকছে। আর স্বাভাবিক ইপিএস ভালো, সবকিছু ভালো, এগুলো সব মিলে এত এমনও ভালো। এই হচ্ছে আপনাদেরকে গতদিন আমি এই জিনিসগুলো এই কারণেই দেখিয়েছিলাম, যাতে একটু ধারণা দিলাম যে মার্কেট কি হচ্ছে, কেমনে কি হচ্ছে সেটা সম্পর্কে দেখার জন্য। অনেকে অবশ্য না বুঝেন, না বুঝে তো কিছু করার নাই। যাই হোক, প্রশ্ন হচ্ছে মার্কেট এখন তাইলে কি কিনবো? আসলে এখন কেনার সময় না, এখন যা পারছেন সেল দিছেন। আপাতত যদি আপনার স্টক লাভে থাকে সেল দিতে পারেন, আর নইলে এখন তো অলরেডি নেমে গেছে, হয়তো কিছু হোল্ডও করতে পারেন। তবু আমি বলবো এখনো যদি আপনার ভালো প্রফিট থাকে বা লস কম থাকে, সেল দিয়ে বের হয়ে যাওয়াটা বেটার। ওয়েট করেন মার্কেট নামুক, তারপর কিনবেন, চিন্তা তো কিছু নেই। দেখেন আরেকটা জিনিস কি, এই লাল মার্কেটও কিছু স্টক বাড়বে, তো ওইগুলা বোঝা মুশকিল। ওটা একদিন বাড়বে এরপর থেমে যাবে। ইউসিবি দেখেন মোটামুটি একটু বাড়ছে, প্রথমে একদিন বাড়ছে, এরপর কমছে, এরপর লাল হয়ে আবার আজকে বাড়ছে। এবং ইউসিবি মনে হচ্ছে ব্যাংকের মধ্যে ইউসিবি কিছুটা বাড়বে, কারণ ইউসিবি খুব সুন্দর করে এই জোনের ভিতর দিয়ে যাচ্ছিল। এই জোনটা দেখেন, এই যে আমি দেখাই ইউসিবি, এই জায়গাটা ইউসিবির একটা সুন্দর ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতেছে। এইটা এটা যদি ইউসিবি ব্রেকআউট দিতে পারে, সাকসেসফুল ব্রেকআউট হয় নাই কিন্তু এটা যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে ইউসিবি কিন্তু আবার একটা টান দিবে। এই জায়গাটা ইউসিবি কিন্তু, এই জায়গাটা আমি একটু আলাদা কালার দিয়ে আঁকি, এই যে লাল কালার ড্রটা, এই যে এই ট্রেন্ডটা যদি ব্রেকআউট দিয়ে যেতে পারে, এখানে যেতে পারে, তাহলে ইউসিবি একটা টার্ন দিবে, তখন ইউসিবি ভালো হওয়ার খুব চান্স আছে। এবং বাড়লে তখন ইউসিবির নেক্সট টার্গেট হয়ে যাবে, যদি ভলিউম ভালো থাকে তাহলে এই জায়গায় 13 টাকায় ইউসিবি চলে আসবে। তো এগুলো দেখার বিষয়, এগুলো আসলে ওই সময় বুঝে যাবে। এখন তো মার্কেট ডাউন, আপাতত রিস্ক কি না কিনাই ভালো। টেকনোড্রাগ,
টেকনো ড্রাগো খুব ভালো অবস্থায় আছে, খুব সুন্দর বাড়তেছে, কিন্তু লাল মার্কেটে কতটুকু বাড়ে? টেকনো ড্রাগোর একটা ভালো মানে ভলিউম ছিল, বাড়ার চান্স ছিল, কিন্তু যেহেতু লাল মার্কেট হইতে পারে স্লো হবে। এখন মার্কেট দেখেন এখন হল্ট নেই, আজকে সারাদিন একটাও স্টক হল্ট নাই। চিন্তা করে দেখেন, যেখানে 10টা 20টা 30টা হল্ট হয়, আজকে একটাও হল্ট নেই। কারণ হচ্ছে এই যে লাল মার্কেট, সবাই প্যানিকে, সবাই ভয়ে। এনভর্টস তো দেখলেন, অ্যাপোলো ইস্পাত, এগুলো জেড, জেড এর ক্যাটাগরিতে একটু দূরে থাকেন। যদি কেনা থাকে ঠিক আছে, কিন্তু নতুন করে জেড কেনাটা রিস্কি। সো এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো হবে। হাওয়ালটেক্স, হাওয়ালটেক্স সেম, এই যে এনভর্টেক্স, মথিন স্পিন, হাওয়াল, এগুলো সেম অবস্থা, মোটামুটি সেম। পিটিএল, এগুলো হচ্ছে মোটামুটি সেম ক্যাটাগরির, মোটামুটি ভালো স্টক, ফান্ডামেন্টালি ডিভিডেন্ডও ভালো দেয়। হাওয়ালটেক্সও আজকে একটা কিন্তু খুব সুন্দর এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং এটা কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। হাওয়ালটেক্স যদি খেয়াল করেন, হাওয়ালটেক্স আমার যা মনে হয় এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের, ও এটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো এইভাবে হাওয়ালটেক্স এটা হয়তো ট্রাই করতেছে। তো এটা যদি আমি, আচ্ছা এটা বাদ দিই, আপনাদের দেখাই যে যেটা দেখেন এই জোনটা হাওয়ালটেক্স ট্রাই করতেছে খুব সুন্দর করে। হয়ে গেল এই জোনটা, এই জোনটা হাওয়ালটেক্স মেনে মেনে নামতেছিল, এবং এটা একটা ব্রেকআউট দিচ্ছে। এটা আসলে গত 2-1 দিন আগেই দিছে। তো এরপর আজকে মানুষ এটা খেয়াল করছে, এরপর কিনছে। নর্মালি অ্যানালিস্টরা এগুলো দেখেন, তো অনেকের চোখে পড়ছে, অনেকে হয়তো কিনছেন। আমার নিজে এটা মানে কেনার ইচ্ছা নেই, কারণ আমার অলরেডি অনেক স্টক আছে, এবং আপাতত আমি এখন কিছুই কিনবো না। কিন্তু যেহেতু এনভোটেক্স মুভমেন্টে, মথিন মুভমেন্টে, হাওয়াল হচ্ছে সেম ক্যাটাগরির, হাওয়াল এই জন্য এই ব্রেকআউটের কারণে এখন মুভমেন্টে আসবে। এবং টেক্সটাইল তো হালকা হালকা মুভমেন্ট, এবং স্কোয়ার টেক্স, স্কোয়ার টেক্সও দেখেন সেম ক্যাটাগরির। এগুলো হচ্ছে দামে, নেভ, ডিভিডেন্ড, ফান্ডামেন্টাল সব দিকে এগুলো মোটামুটি কাছাকাছি ক্যাটাগরির স্টক। সেই হিসেবে যেহেতু দামও সমান, স্কোয়ারে দেখেন স্কোয়ার টেক্সের সমস্যাটা কি? স্কোয়ার টেক্সের এইটা হচ্ছে আটকাবে, এই যে 60, 59, 60, এই জোনটা স্কোয়ার টেক্সে ব্রেকআউট করতে হবে। স্কোয়ার টেক্স যখন এই জায়গাটা, এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করছিল, তখনই একটা হাই মুভমেন্ট পাইছিল, একটা উঠে গেছিল, এবং এইখানে অনেক দিন থেকে এই জোনের ভিতরে আপ ডাউন করে চলতেছে। এখন যদি এই 60 টাকা ব্রেকআউট করে, তাহলে স্কোয়ার টেক্স আবার খুব বেশি বাড়ার চান্স আছে। আর যদি ব্রেকআউট না করে, তাহলে আটকাবে। 60 টাকা ব্রেকআউট করলে স্কোয়ার টেক্স হয়তো এই যে 67, 68, 90 দিকে, ওই 70-এর দিকে চলে যেতে পারে। আচ্ছা, আর আপনাদেরকে এখন আর কি নিয়ে আলোচনা করা যায়? ফান্ডামেন্টালি আর কি ভালো আছে? সাউথ ইস্ট ব্যাংক তো ব্যাংকের মধ্যে আছে, ঠিক আছে। এটা ইপিএস ভালো দিচ্ছে। এশিয়াটিক ল্যাব, কি আপনারা বলছিলাম এর আগে, এশিয়াটিক ল্যাবটা দেখাই একটু। এশিয়াটিক ল্যাব যে চোখে পড়লো, এশিয়াটিক ল্যাব দেখেন এইখানে, এশিয়াটিক ল্যাব এই যে নীল দাগে একটা ব্রেকআউট দিছে, নীল দাগে এশিয়াটিক ল্যাব অনেক সময় এসে আটকেছিল, এই যে যেদিন টাচ করে নেমে এইখানে ব্রেকআউট দিছে। চাইলে আপনারা এখানে এন্ট্রি করতে পারতেন যদি কারো চোখে পড়ে থাকে। এখন এসে এখানে রেস্ট নিতেছে, যেহেতু মার্কেট লাল। কিন্তু এশিয়াটিক ল্যাবের নেক্সট টার্গেট আমি মনে করি এই যে 70 টাকার জন্য এশিয়াটিক ল্যাব যাবে। 70 না, অ্যাকচুয়ালি 80 টাকা বলতে পারেন। এই যে 80 টাকার জন্য এশিয়াটিক ল্যাব স্লোলি যাবে, এটা আশা করা যাচ্ছে এশিয়াটিক ল্যাবের অবস্থা দেখে। সর্বশেষ অ্যাপেক্স পিন। আচ্ছা, অ্যাপেক্স পিন টেক্সটাইল কোম্পানি, অ্যাপেক্সের কোম্পানি ভালো আছে, ভলিউমও ভালো দেখা যাচ্ছে। অ্যাপেক্স পিনও সেম, এটা হচ্ছে তো ইয়ের মতো, কি বলে এটা, হাওয়ালটেক্সের মতোই মোটামুটি সেম একটা জিনিস করছে, একই জোনের ভিতরে নেমে 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 অ্যাপেক্স পিন এখন একটা টান দিছে। এখানে এফএক্স পিন ছিল, এই যে দেখেন এই জোনের ভিতরে আস্তে আস্তে নামতেছিল, এবং যখন এই জোন থেকে নামতেছিল ঠিক আছে, নামতে দেন, কিন্তু যখন এই জোনটা ব্রেকআউট দিছে, তখন একটা চান্স হচ্ছে যেটা বাড়ার, এন্ট্রি নেওয়া যায়। আজকে যারা এন্ট্রি নিছে মনে করি তারা ভালো লাভ করবে, এবং এখান থেকে এফএক্স পিন যদি বাড়া শুরু করে, তাহলে এফএক্স পিন নেক্সট টার্গেট হয়ে যাবে কততে? 180-এর দিকে, 180 থেকে 190 এই জোনে, এই যে 180 থেকে 190 এই জোন থেকে এফএক্স পিন চলে আসবে আশা করি। এফএক্স পিন যদি ভলিউম কন্টিনিউ থাকে, মার্কেট ঠিক থাকে, তাহলে একদিনে তো আর আসবে না, এগুলো এক সপ্তাহ না, হয়তো 15-20 দিনে আসবে এই জায়গায়, আপ ডাউন করে করে, যেহেতু লাল মার্কেট। 180 থেকে 170 যদি মার্কেট, আমি একটু উইকলি চার্টটা দেখি, তাহলে একটা আন্দাজ পাওয়া যাবে। জি, 180-এর দিকে এফএক্স পিন খুব ইজিলি চলে আসবে। সো এই হচ্ছে আজকের ভিডিও, আজকের জন্য এতটুকুই। আর মার্কেটে সাবধান থাকবেন, খেয়াল রাখবেন স্টকগুলা। দেখেন, মার্কেটে লাভ করার মূল জিনিসটাই হচ্ছে আপনি একটা স্টক টার্গেট জানতে হবে। আপনি 10 টাকায় কিনে বসে থাকলেন, তাইলে হবে না। এটা দেখবেন 15 টাকায় গিয়ে আবার নেমে আসছে 10 টাকায়। এই মাঝখানে আপনি 2 মাস বসে লাভ কি? আপনার টার্গেট হচ্ছে জানা যে 10 টাকায় কিনলে এটা কি কত টাকায় গিয়ে সেল দিব। 15 টাকায় সেল দিতে হইলে 15 টাকায় সেল দিয়ে চলে আসবেন, আবার আসবে 12 টাকায়, আবার কিনবেন। ডমিনেন্স দেখেন, ডমিনেন্স 24 টাকায় সেল ছিল। ডমিনেন্স কি, সরি ডমিনেন্স তো 22 টাকায় ছিল, ডমিনেন্স না, এটা কি দেশবন্ধু। দেশবন্ধু দেখেন, দেশবন্ধু আমার এখানে সেল ছিল, আমি আপনাকে বলছি যে 24 টাকা একটা সেল আসবে। দেখেন 24 টাকায় সেল ছিল, 24 টাকায় কিন্তু গেছে
24 টাকা আমার গ্রুপে আমি অনেকটা বলছি, কেউ সেল দিছে কেউ আবার দেনও নেই আমি জানি, কিন্তু দেখেন 24 টাকায় আমি কাউরে বলছি হোল্ড করলে করেন, এটা আবার বাড়বে, এটা আবার বাড়বে আমার বিশ্বাস। কিন্তু 24 টাকায় যখন সেল আসছে, যারা মনে করেন কম সময় ট্রেডার তারা চাইলে 24 টাকাটা সেল দিতে পারতেন। সেল দিয়ে এখন এটা 21 টাকা এখন কিনেন, বা আরো নিচে 20 টাকা আসলে কিনেন, খুব বেশি নিচে যাবে না আমার মনে হয়, আবার 20-21 এসে 20-এর দিকে এসে আবার টার্ন রিভার্স করবে, কিন্তু আবার কিনেন। দেখেন 24-এ সেল দিয়ে 20-এ কিনলে 4 টাকা কিন্তু এখানেই লাভ, আবার সে 24-এ যাবে, আবার 24 ক্রস করে 20-30 এরকম যাবে, আপনি তো আবার লাভ করবেন, ডাবল লাভ করবেন। এই স্টকগুলো সুইং এ ধরা শিখতে হবে। একটা আপ ট্রেন্ডের সুইং যদি ধরতে পারেন, দেখেন পুরান সুইং গুলা দেখেন, এখন তো মার্কেট তো ডাউন, এগুলো জিনিস আপনারা হয়তো বুঝবেনই না, কিন্তু দেখেন এই যে আপ ট্রেন্ডের সুইং গুলা খেয়াল করেন, এটা পুরান জিনিস খেয়াল করেন, এই যে উঠে উঠে নেমে নেমে উঠে উঠে নামে, উঠে এই উঠলো নামলো উঠলো নামলো, এই যে উঠছে ওঠার পর, আচ্ছা বড়টা দেখেন এখানে যে 33 টাকা সেল দিছে, সে কিন্তু যদি আবার 21 টাকায় কিনতে পারে, আবার কিন্তু গেছে 27 টাকা 28 টাকা, 28 টাকায় যদি সেল দিতে পারেন, আবার নিচে এখানে 22 টাকায় কিনলে আবার প্রফিট 42 টাকায়। তাহলে আমারে বলেন আপনার এই জায়গাটা কত থেকে কত, আমি এখান থেকে ধরি জুন থেকে অক্টোবর, একই বছরের জুন থেকে অক্টোবর, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, 4 মাসের মাঝে আপনি এক স্টক নিয়ে কেনা বেচা করে করে আপনার পোর্টফোলিও 2 গুণ 3 গুণ বানায় ফেলবেন। আপনারে 10টা স্টক কিনা লাগবে না, 10টা স্টকের পিছনে 6টাও লাগবে না। আমরা করি কি যে ভাই 80 কাটা বেশি কালকে আটে না, ওইটাও করা লাগবে না। আপ ট্রেন্ডের মার্কেটে আপনি একটা ভালো স্টক কিনেন, কিনে ওইটাই জাস্ট কোন জায়গায় সেল টার্গেট কোন জায়গায় বাই টার্গেট এটা জানেন, সেল বাই সেল বাই সেল বাই করেন, তাইলে দেখবেন পোর্টফোলিও ডাবল হয় না। কেমন এটা বলবেন আমাদের। ডাউন ট্রেন্ডের মার্কেট ডিফারেন্ট, মার্কেটে আমরা এই আপ ট্রেন্ডটা এখন পাবো, এই যে উপরের দিকে যেটা পাবো আমরা অলরেডি এটা কাটাই আসছি, এই যে ডাউন ট্রেন্ড এটা কাটাই আসছে, তো ইনশাআল্লাহ এখন আর ডাউন ট্রেন্ড এখন আপ ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ড গুলো কাটাই আসছে, এইগুলো জায়গা হচ্ছে পেইনফুল জায়গা, কিন্তু ইনশাআল্লাহ আমরা মার্কেট এখন বটমে এবং এখান থেকে উপরে উঠবে। তো এই জিনিসগুলো বুঝেন, জানেন, আগামী 2 বছরের মার্কেট কই নিয়ে যাবে জানেন না, এবং এরপরও যদি 2-3 বছর পর এসে বলেন ভাই আমি তো পুরাই লসে, তাহলে ভাই দোষ আপনার। আপনি যদি বলেন মার্কেট জানা যায় না বোঝা যায় না কই কিনতে হবে কই বেচতে হবে, তাহলে একান্ত দায় আপনার, দায়বার আপনার, দোষ আপনার, ফ্যামিলির প্রত্যেকের গালি আপনারই খাওয়া উচিত, বুঝছেন? বাকি সবার টাকা নিয়ে আপনি ব্যবসা করতেছেন, অথচ আপনি জানেন না কি করতে হবে। একটা খোলা ময়দা একটা জঙ্গলে আপনি ঢুকে গেছেন, রাস্তাঘাট না চিনি, এর জন্য দায়বার আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজের গালি দেন, কিন্তু কাউরে এটা বলিয়েন না যে ভাই মার্কেটে বোঝা যায় না। তো আজকের জন্য অনেক সত্য কথা বললাম, বাট এটাই বাস্তবতা। কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।